আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বোল্ট ক্যাসেলে আপনাদের স্বাগতম। বোল্ট ক্যাসেল 1000 আইল্যান্ডেরই একটি আইল্যান্ডে নির্মিত। এই আইল্যান্ডের নাম হার্ট আইল্যান্ড। হার্ট আইল্যান্ডে এই ক্যাসেলটি নির্মাণ করেছিলেন জর্জ বোল্ট, শিল্পপতি ছিলেন তিনি। তার স্ত্রী লুসির প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে এই আইল্যান্ডটি তিনি তৈরি করতেছিলেন। এই ক্যাসেলটির পিছনে একটি করুণ কাহিনী আছে। চলুন ক্যাসেলের ভিতরে ঢুকি, তারপর ক্যাসেলটি দেখতে দেখতে এই কাহিনীটি আমরা জানব। বোল্ট ক্যাসেলের অবস্থান আমেরিকান জলসীমায় পড়েছে, তাই অন্য কোনো দেশের নাগরিকদের সেখানে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন হয়। তবে কানাডিয়ানদের জন্য পাসপোর্ট লাগে, তবে ভিসার প্রয়োজন হয় না। আমি কিংস্টন সিটির গ্যানক থেকে রওনা হলাম সিটি ক্রুজে করে। পরিষ্কার আকাশ, সুন্দর আবহাওয়া। আমরা দেখতে পাচ্ছি বোল্ট ক্যাসেল। বাম পাশে যে ছোট ঘরের মতো দেখা যাচ্ছে সেটি ইমিগ্রেশন অফিস। আমাদের এই ইমিগ্রেশন পার হয়ে এখান দিয়ে ঢুকতে হবে এই বোল্ট ক্যাসেলে। এটা হলো ক্যাসেলের মেইন এন্ট্রান্স। চলুন ভিতরে ঢুকি এবং ভিতরে ক্যাসেলটি দেখতে দেখতে এই করুণ কাহিনীটি আমরা জানব। বিংশ শতাব্দীর শুরুতে নিউ ইয়র্ক সিটির বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ডরোব অ্যাস্টোরিয়া হোটেলের ধনপতি মালিক জর্জ সি বোল্ট অর্থাৎ জর্জ চার্লস বোল্ট এই হার্ট আইল্যান্ডে একটি ক্যাসেল নির্মাণ করার উদ্যোগ নেন। বিশাল এই কাঠামোটি ছিল তার স্ত্রী লুইসের প্রতি তার ভালোবাসার নিদর্শন। 1900 সালে 1000 আইল্যান্ডের এই জায়গায় মিস্টার বোল্ট তার পরিবারের সবাইকে নিয়ে সামারের ছুটি কাটাতে এসেছিলেন। সেন্ট লরেন্স নদীর মুক্ত বাতাস আর চারিদিকের অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখে ধনাঢ্য ব্যবসায়ী বোল্টের শখ হলো এই স্থানে একটি সুরম্য বিশাল অট্টালিকা নির্মাণ করে তার স্ত্রীকে উপহার দিবেন। সেই লক্ষ্যে বিশাল আয়োজন নিয়ে শুরু করলেন এই ক্যাসেল নির্মাণের কাজ। 120টি কক্ষ বিশিষ্ট এই অট্টালিকা নির্মাণের জন্য নিয়োগ করা হলো 300 দেশি বিদেশি শ্রমিক। স্বয়ংসম্পূর্ণ এই বিশাল আয়োজনটি ছিল তখনকার সময়ের জন্য বেশ ব্যয়বহুল এবং ব্যতিক্রমী। এখানে তৈরি করার প্ল্যান ছিল পাওয়ার হাউস, ইটালি স্টাইলে বাগান, ড্রব্রিজ, অ্যালিস্টার টাওয়ার যা শিশুদের খেলার ঘর হিসেবে ব্যবহার করার জন্য বানানো হতো, এবং একটি ঘুঘু কোর্ট বা ড্রপ কোর্ট। তাছাড়াও ছিল গেজিবো, ছোট্ট বিশ্রামাগার, ছিল এন্ট্রি আর্চ বা প্রবেশদ্বার। পুরোদমে যখন কাজ চলছিল তখন 1904 সালের জানুয়ারিতে মিস্টার বোল্টের একটি টেলিগ্রাম এলো এই হার্ট আইল্যান্ডে, স্টপ অল কনস্ট্রাকশন ইমিডিয়েটলি, অর্থাৎ এই মুহূর্তে সব কাজ বন্ধ করো। হঠাৎ কেন এই কাজ বন্ধ করার নির্দেশ এলো? সেই সময় জর্জ বোল্টের জীবনে নেমে এসেছে এক চরম ট্র্যাজেডি। এই বিশাল কর্মযোগ্য যে স্ত্রী লুইসকে কেন্দ্র করে সেই স্ত্রী মারা গেছেন। 42 বছর বয়সী লুইস তখনকার সময়ের মরণব্যাধি যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। মিস্টার বোল্ট
স্ত্রীর এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি। তার স্বপ্নের অট্টালিকা স্ত্রী লুইসকে ছাড়া কোনোভাবেই তিনি চিন্তা করতে পারেন না। তাই জর্জ চার্লস বোল্ট আর কখনো এই দ্বীপে ফিরে আসেননি। শুধু তিনিই নন, তার ছেলেমেয়েরাও আর আসেননি এখানে। 1916 সালে মিস্টার বোল্ট মারা যান আর রেখে যান তার ভালোবাসার স্মৃতিস্তম্ভ হিসাবে অসমাপ্ত এই স্থাপনাটি। বোল্টের মৃত্যুর পর 73 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই দুর্গটি। প্রতি বছরই সাদা বরফে ঢেকে যেত শীতকালে এবং গ্রীষ্মকালে আবার তার করুণ অস্তিত্ব জানান দিত সবাইকে। 1904 সালের নির্মাণ কাজ বন্ধ হওয়ার পর 73 বছর পার হয়ে গেছে এবং তারপর 1977 সালে থাউজেন্ড আইল্যান্ড ব্রিজ অথরিটি এই প্রপার্টি অ্যাকোয়ার করে। মিস্টার বোল্টের ইচ্ছা অনুযায়ী এবং তারই করা প্ল্যান অনুসরণ করে নির্মাণ কাজ শেষ করার উদ্যোগ নেয় তারা। পরবর্তীতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়। তখন থেকে এই পর্যন্ত ব্রিজ অথরিটির অধীনে আছে এই বোল্ট ক্যাসেল। এটা মোট 6 তলা, 6 তলার মধ্যে 3 তলা থেকে এখন 4 তলায় উঠছি। 4 তলার কাজকর্ম ঠিক মতো এখনো শেষ হয় নাই। পাঁচতলাই শেষ, 5 তলার পরে আর উঠার জায়গা নেই। হোটেলের এই 5 তলা পর্যন্ত উঠা সম্ভব, এর উপরে আর উঠার কোনো পথ নাই, দরজা ক্লোজ করে রাখছে। এন্ট্রি আর্টস বা প্রবেশদ্বার এটাকে বলা হতো এই জন্য যে এখানে যে সমস্ত অতিথিরা আসতেন তারা এখানেই বোটে থেকে নেমে ভিতরে ঢুকতো এবং এখান থেকেই আবার বোটে চড়ে চলে যেত। এন্ট্রি আর্টস উচ্চতায় 25 ফুট এবং এটার প্রশস্ততা হলো 20 ফিট। সালে যখন এই বোল্ট ক্যাসেল নির্মাণ করা হয়েছিল তখন এই এলিস্টার টাওয়ারটি ছিল সবচেয়ে সুন্দরতম স্থাপনা। এই টাওয়ারকে প্লে হাউস হিসেবে অনেকে উল্লেখ করে। এলিস্টার টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর থেকে
সেন্ট লরেন্স নদীর ভিউ, অপরূপ দৃশ্য। মিস্টার বোল্ট এই অপরূপ দৃশ্যে মুগ্ধ হয়ে এখানে এই ক্যাসেল নির্মাণের পরিকল্পনা করেছিলেন। অদূরে দেখতে পাচ্ছেন গ্যাজিবো। গাজিবোটা আসলে আমাদের দেশে প্রচলিত শব্দ না, এটা ইংরেজি শব্দ। লোকজন ছায়া পাওয়ার জন্য বা বৃষ্টির জন্য সাময়িকভাবে যেখানে আশ্রয় নেয় সেটাই গ্যাজিবো। এটা মূল ভবনের পিছনের অংশ। এখান দিয়ে এখন আমি যাচ্ছি ডগ কোর্টের দিকে। ডগ কোর্ট, এখানেই জর্জ বোল্ট তার অভিনব পাখি সংগ্রহগুলি রেখেছিলেন। এটি ৬০ ফুট উচ্চ একটা টাওয়ার। দূরে দেখা যাচ্ছে পাওয়ার হাউস। এখান দিয়ে যাওয়ার পথ নেই, আমাকে ঘুরে যেতে হবে। এই পাওয়ার হাউস থেকেই এই হার্ট আইল্যান্ডের সমস্ত পাওয়ার সাপ্লাই করা হয় এবং পাওয়ার হাউসের উপরের ফ্লোরটি এক সময় ইঞ্জিনিয়ার এবং মেকানিকদের জন্য কোয়ার্টার হিসেবে ব্যবহার করা হতো। এই পাওয়ার হাউসটি অনেক দূর থেকে দেখা যায়। সিটি ক্রুজের জাহাজটি অপেক্ষা করছে, এই জাহাজে করেই আমরা ফিরে যাব। ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করব।
কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।